কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা। শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ। আজ ফারাক্কা দিবস। বিভিন্ন সময় সমঝোতা আর চুক্তিতে মিলেনি পানির ন্যায্য হিস্সা। দুর্ভোগে পদ্মা পাড়ের লাখো মানুষ। মশিনের আশঙ্কা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। উদ্বেগে স্থানীয়রা। এবং ঈদের আগেই দেশের বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও গরম মশলা। স্বস্তি মাছ মাংসে, বাড়তি সবজির দাম। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে গেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা গেছে। শুক্রবার দুপুর ২:৩০টার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে দুপুর ১টা ২০ কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় বিজি ৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে যাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় এবং নিরাপদে বিমানটি অবতরণ করে। এ নিয়ে আলোচনাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বিমানবন্দরে জরুরি অবতরণ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যদি একটু বলতে চাই, আজ শুক্রবার বেলা ১টা ২০ দিকে কিন্তু কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি ৩৬ ফ্লাইটটি কিন্তু ৪৩৬ যে ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ছেড়ে আসার পরপরই কিন্তু যে পাইলট রয়েছেন তিনি কিন্তু জরুরি অবতরণের বার্তা পাঠান এবং বার্তা পাঠানোর পরপরই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। আমি যদি বলতে চাই যে এটি ৮-৪০০ মডেলের যে বিমানটি রয়েছে, সেই বিমানটিতে কিন্তু শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন এবং যেটি জানা গিয়েছে যে উড্ডয়নের পরপরই কিন্তু বিমানের যিনি পাইলট রয়েছেন তিনি কিন্তু ঢাকার যে এয়ার ট্রাফিক কন্ট্রোল রয়েছে সেখানে কিন্তু জরুরি অবতরণের বার্তা পাঠান। পরবর্তীতে বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক যিনি রয়েছেন তিনি যেটি জানান যে উড্ডয়নের পরই বিমানের পিছনের যে চাকা সেটি কিন্তু খুলে যায়। এর পরপরই কিন্তু বিমানের পাইলট জরুরি অবতরণের বার্তা পাঠান এবং সেই বার্তার পাওয়ার পরপরই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু যে জরুরি অবতরণের প্রস্তুতি, ফায়ার সার্ভিস দল রেডি সহ যাবতীয় প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেন। এরপর বেলা ২টা ২০ দিকে কিন্তু বিমানটি অবতরণ করেন এবং সেখানে কিন্তু ৭১ জন যাত্রী কিন্তু নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন এবং কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু শেষ পর্যন্ত বিমানটি অবতরণে সক্ষম হয়। বিমান বাংলাদেশ যে যিনি মহাব্যবস্থাপক ABM রওশন কবির, তিনি সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে ২টা ২০ দিকে কিন্তু বিমানটি যে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু বিমানটি জরুরি অবতরণ করেন এবং বিমানটিতে মোট ৭১ জন যাত্রী ছিল বলে তিনি আমাদেরকে জানান। তবে এখানে এসে আমরা যে দেখতে পেয়েছি যে যেসব যাত্রীরা ছিল যে বিমানটিতে, এটি -8-400 মডেলের যে বিমানটি, সেই বিমানটির যে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু সকলেই কিন্তু নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন এবং আমরা এখানে এসে কিন্তু কাউকেই দেখতে পাইনি। তবে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ শুক্রবার 1:20 দিয়ে কিন্তু কক্সবাজার থেকে বিজি 436 ফ্লাইটটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ছেড়ে আসার পরপরই কিন্তু বিমানের পেছনের যে চাকা সেটি কিন্তু খুলে যায়। পরবর্তীতে কিন্তু পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু জরুরি অবতরণের বার্তা পাঠান এবং এরপরে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের প্রস্তুতি নেয় এবং সবশেষ 2:20 কিন্তু জরুরি অবতরণে সক্ষম হয় ফ্লাইটটি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বিমানে জরুরি অবতরণ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কখনো খরা, কখনো বন্যা, সঙ্গে নদী ভাঙনের দুর্ভোগ। ফারাক্কা বাঁধের কারণে এমন পরিস্থিতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। পানির ন্যায্য হিস্সার দাবিতে 1976 সালের এই দিনে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী শুরু করেছিলেন লং মার্চ। পানির ন্যায্য হিস্সা পেতে বিভিন্ন সময় সমঝোতা আর চুক্তি হলেও পরিস্থিতি বদলায়নি। এখনো চুক্তি আর পানির হিস্সা রাজনীতির উপজীব্য। তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। বাংলাদেশে প্রবেশের আগে গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধের কারণে দেশের কয়েক কোটি মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত। সেচের পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। ফারাক্কা বাঁধ চালুর মাত্র ১ বছরেই এর প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের পদ্মা এবং পদ্মার শাখা নদীগুলোর প্রবাহের উপর। এই বাঁধের কারণে আমার ফসল হচ্ছে না, বন্যায় ডুবে যায়, ভেসে যায়, নানা রকম মেলা অসুবিধা। বন্যার সময় বাঁধের দরকার নাই, ডুবে যায়,
বাড়ি ঘর গরু বাছুর সব ভেঙে যায়। ফারাক্কার বাঁধ থাকার কারণে মনে করেন যে নদী সব খরাতে মনে করেন নদী শুকিয়ে গেছে, মাছ টাছ কোনো পানি টানি থাকছে না। পানির ন্যায্য হিস্যা মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই। চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে, যার নবায়নে দৃশ্যমান আলোচনা নেই। ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের। ৩৫,০০০ কিউসেক পানি আমাদের পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু বিভিন্ন কাগজ কলমে আসছে, কিন্তু আমাদের যথাযথ তথ্য উপাত্ত যদি আমরা জাতিসংঘ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি এগুলো তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের হবে। অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করে এই অঞ্চলকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে। এই মুহূর্তে আমি কোনো রকম দৃশ্যমান কোনো কিছু আলোচনা আমরা দেখছি না দেখার কারণে কিন্তু আমরা আজ হতাশ। ফারাক্কা হওয়ার পরে তার প্রভাবটা এত বেশি পড়েছে যে আমাদের জীবন ব্যবস্থার উপরে খুব মারাত্মক হুমকি হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার আন্তর্জাতিক মঞ্চে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে কোনো জোরালো অবস্থান নেয়নি। দ্বিপক্ষীয় আলোচনাতেও নেই ফারাক্কা ইস্যু। জাতিসংঘ, সার্ক, বিমস্টেক বা অন্যান্য প্ল্যাটফর্মে এই ইস্যু উপস্থাপন করে আন্তর্জাতিক জনমত গঠনে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। জাতীয় পর্যায় থেকে আমাদের আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যেতে হবে। এই কারণে যেমন সরকারের ভূমিকা রয়েছে, সেই সাথে সাথে সিভিল সোসাইটি বা সুশীল সমাজেরও কিন্তু ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক নদীগুলোর পানি শেয়ারিং এর ক্ষেত্রে যে বিভিন্ন আইন কানুনের পরিবর্তন ঘটেছে, সেই আইন কানুনের পরিপ্রেক্ষিতে ভাটির দেশগুলো কি ধরনের সেফটি মেজারমেন্ট পেয়েছে, এইগুলো কিন্তু গভীরভাবে স্টাডি করে আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে যে আমরা ভাটির দেশ হিসেবে ভারতের কাছ থেকে কিভাবে ন্যায্য হিস্যা আদায় করব। চুক্তি শেষ হবে 2026 সালে। তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা শুরুর তাগিদ নদী গবেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। আনি আরো বলেন, যে কোনো সমস্যার সমাধান টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে করা যায়। এখন আন্দোলনের সময় না, এখন সময় দেশ গড়ার। এ সময় আনি বলেন, বিএনপির 31 দফায় ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের কথা বলা হয়েছে। তিনি বলেন, একটি অদৃশ্য শক্তি কাজ করছে যেন দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে না পারে। তারা 17 বছর গ্রামে গঞ্জে বাসা বাড়িতে মামলা হামলা গুম খুন এমন ভাবে করেছে, আঘাতের পর আঘাত করেছে এবং রাষ্ট্রীয়ভাবে করেছে, সারা দেশে করেছে। এটা ছিল হাসিনার কর্তৃত্ববাদী শাসন এবং ফ্যাসিস্ট শাসন। পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্র, যে বললাম অর্থ করে নিয়ে বসে আছে, তারা দূর থেকে কাজগুলো করে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার চলছে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ভবিষ্যৎ ভাবনা নিয়ে কি বলছেন উপস্থিত নেতাকর্মীরা? খুলনায় কিন্তু আগামীকাল তারুণ্যের একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের ছাত্র সমাজ, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে। তরুণদের যে চিন্তা ভাবনা আছে, এই চিন্তা ভাবনার বিষয়ক সার্বিক আলোচনা বা সমাবেশ, এটা কিন্তু নগরীর শিববাড়ি মোড়ে হওয়ার কথা থাকলেও যানজট এবং সাধারণ মানুষের দুর্ভোগ হওয়ার কারণে সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং এটা খুলনার সার্কিট হাউস ময়দানে আগামীকাল বিকাল 3টায় কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে আজকে কিন্তু খুলনার এই প্রেস ক্লাবের সেমিনারে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং এই সেমিনারে কিন্তু স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের প্রায় 450 নেতাকর্মী এখানে উপস্থিত আছে। এখানে বর্তমান এবং সাবেক নেতাকর্মীরা উপস্থিত আছে। আগামীতে কিভাবে দেশের তারুণ্যরা দেশকে গঠন করতে পারবে এবং তাদের কি কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু মূলত এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং এই সেমিনারে কিন্তু যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সেন্ট্রাল নেতারা সহ খুলনা এবং
বরিশাল বিভাগের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে ওঠার জন্য তরুণদের যে ভূমিকা থাকতে পারে, কিভাবে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই ধরনের বিষয়ে কিন্তু সেমিনারে আলোচনা করা হচ্ছে। এর বাইরে একটু বলে রাখি যে আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে খুলনায় শ্বাস রবডাব শুরু হয়ে গেছে। খুলনা এবং বরিশাল বিভাগ থেকে কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের অনেক নেতাকর্মী এগুলো উপস্থিত হবে। আমরা যুবদলের সেন্ট্রাল সভাপতির সাথে কথা বলেছি, উনি আমাদেরকে যেটি জানিয়েছে যে চট্টগ্রাম থেকেও কিন্তু খুলনায় জনসমর থাকতে পারে, এমনটাই বলছিল। এছাড়া আমি যেটা আপনাকে বলে রাখি যে এই সেমিনারে আপনারা দেখছেন যে এখানে কিন্তু নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছে এবং খুলনা এবং বরিশাল বিভাগের সাধারণ মানুষ তারা কিন্তু তাদের বক্তব্য নিচ্ছেন এবং সকল নেতাকর্মী কিন্তু এখানে ভাইরালে আপনার বক্তব্য দিচ্ছে। এবং এর বাইরে আমি যে তথ্য দিতে পারি যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা ব্যাপক নিরাপত্তাও রেখেছে এবং যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি, তারাও এই সমাবেশকে সফল করার জন্য সার্বিক ব্যবস্থা নেবে। তো খুলনার প্রেস ক্লাব থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনার প্রেস ক্লাব থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। 4 দফা দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, সেখানে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবাসন সুবিধা সহ 3 দফা দাবিতে যে তাদের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের তৃতীয় দিনেও কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে গণজমায়েত করেছেন এবং এখানে কিন্তু পুরো সড়কটি অবস্থান করে তারা কিন্তু সকাল থেকেই দেখছি যে স্লোগানে মুখরিত করে রেখেছেন এলাকায়। তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করা না হলে তারা কিন্তু আসলে রাজপথে থাকবেন। কারণ বিগত বিশ্ববিদ্যালয়টি হওয়ার পর থেকে অর্থাৎ 20 বছর অতিক্রান্ত হয়েছে, বিভিন্ন সরকার কিন্তু তাদেরকে নানাভাবে আশ্বাস দেওয়ার পরেও তাদের যে দাবি, সেই দাবি কিন্তু কোনোভাবেই তারা বাস্তবায়িত হয় নাই। যে কারণে কিন্তু তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে বিভিন্ন মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে ঘুরেও কিন্তু আসলে তাদের কোনো সুফল মেলেনি। সে কারণেই কিন্তু তারা বলছেন যে আসলে এখন এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং বিবেচনা করলে তারপরে তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন। আমরা জানি যে এখানে কিন্তু এই শিক্ষার্থীদের সাথে সাবেক যারা শিক্ষার্থী রয়েছেন তারাও একত্রতা ঘোষণা করেছেন এবং এই প্রখর রোদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকরাও কিন্তু এই ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং রাজপথে তারাও অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত যে সড়কটি রয়েছে কাকরাইল মসজিদের সামনে, পুরো সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। কারণ এখানে আমরা দেখছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদাভাবে কিন্তু তারা গোল করে বিভিন্ন স্লোগান দিয়ে, অর্থাৎ তারা বলছেন যে এটা হল চাও, হল তাদের অধিকার। বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সুযোগ সুবিধা থাকার কথা ছিল সেই সুযোগ সুবিধায় এতদিন পর্যন্ত তারা বঞ্চিত ছিল, যে কারণে বলছেন যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা ছিল সেই বিশ্ববিদ্যালয়, এটাও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও সেই সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করা হয়নি। আর যে কারণে তারা বলছেন যে এখনই সময় এসেছে এই সরকার তাদের এই দাবির পক্ষে অতি সত্বর তারা তাদের অবস্থান জানাবেন এবং তাদের দাবিগুলো মেনে নেবেন, তারপরেই হয়তো তারা এখান থেকে চলে যাবেন। তবে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষকদের পক্ষ থেকে তারা বলা হয়েছে, তারা বলছেন যে এই যে শিক্ষার্থীরা প্রখর রোদের মধ্যে অবস্থান করছেন টানা 3 দিন পর্যন্ত, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যেহেতু এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি, সে কারণে শিক্ষকরা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই ছাত্রদের সাথে থাকবেন এবং রাজপথে থেকে তাদের যে দাবি সে দাবি আদায় করবেন এবং আদায় করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ফিরবেন এবং তারা প্রতিদিন তাদের যে পাঠদান কার্যক্রম সেখানে তারা অংশগ্রহণ করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথে থাকবেন, এমনটাই কিন্তু বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। রাজধানী কাকরাইল মোড় থেকে অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশিনের আশঙ্কায় টহল জোরদার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে বিজয়নগর সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় টহল জোরদার করা হয়েছে।
25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকের পুশিনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্তে এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কোনো সময় আমরা পুশিং মেনে নেব না এবং পুশিং এর ব্যাপারে আমরা সতর্কতার সাথে ডিউটি পালন করতেছি এবং সতর্কতার সাথে ডিউটি পালন করছি। এবং দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কতার সাথে আমরা ডিউটি পালন করে যাচ্ছি। জামালপুরে আগুনে ঝলসানো এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর বিদ্যুতায়িত হয়ে আরেক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বকশীগঞ্জে স্থানীয়রা ধান কাটতে গেলে সেখানে একটি পাট খেতে ধোঁয়া উঠতে দেখেন। স্থানীয় লোকজন সেখানে গিয়ে দেখতে পান এক নারীর মরদেহ থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই নারীর মুখমণ্ডল সহ শরীরের উপরের অংশ আগুনে পুড়ে গেছে। মরদেহ পুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অপরদিকে একই উপজেলায় নীলাখিয়া ইউনিয়নের সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খোরশেদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বাজার ভরপুর গ্রীষ্মকালীন সবজিতে, তবে কোরবানির ঈদ উপলক্ষে দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও গরম মশলার। নেত্রকোনায় গেল সপ্তাহের তুলনায় কেজিতে 30 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, তবে মাছের দাম আগের চেয়ে বেড়েছে। এদিকে জয়পুরহাটে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। চট্টগ্রামের বাজার ভরপুর গ্রীষ্মকালীন সবজিতে। বন্দরনগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে অনেকটা পানির দরে বিক্রি হচ্ছে সবজি, তবে পাইকারির চেয়ে কয়েক গুণ বেশি দামে সবজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। সবজির পাশাপাশি চট্টগ্রামে দাম কমেছে মুরগিরও, তবে কোরবানির ঈদ উপলক্ষে দাম বেড়েছে গরম মশলার। মালাস টালাস, জিরা, ওগুলা সব তো বাইরের আমদানিকৃত মাল, তো ওই সুবাদে মনে করে ওই আপনার আইপির একটা ব্যাপার স্যাপার আছে, আপনার অনুমোদনের ব্যাপার স্যাপার আছে, তারপর ডলারের একটা ব্যাপার আছে, সর্বদিক দিয়ে মিলে মশলার দাম একটু উদ্যোগ। নেত্রকোনায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। আলু, পটল, টমেটো, করলা সহ প্রায় সব সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজি দরে। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 30 টাকা কমেছে ব্রয়লার মুরগির দামও। তবে ক্রেতারা বলছেন মাছের দাম আগের চেয়ে বেড়েছে। মাছের বাজার তো অনেক বাড়তি, মাছ কিনলাম 700 টাকা কেজি ট্যাংরা মাছ, আর শাকসবজির দাম মোটামুটি ভালোই আছে। খাসির মাংস 1000 টাকা কেজি দরে বিক্রি হলেও বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি গরু মাংস বিক্রি হচ্ছে 750 টাকা দরে। সেই সঙ্গে দিন দিনই বাড়ছে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, এলাচ, লং, দারুচিনি সহ বিভিন্ন মশলার দামও। জয়পুরহাটে সবজির পাইকারি বাজারে দাম কম, হাত বদল হয়ে খুচরা বাজারে দাম বেড়ে যায় কয়েক গুণ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। তবে নোয়াখালীর বাজারে ভিন্ন চিত্র। গেল 2 সপ্তাহ ধরেই রয়েছে সবজির সংকট, এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাসিবাদের দোসরদের কোনো ইশারা আছে কিনা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করেছে। প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সে বিষয়ে অনুরোধ জানান তিনি। এছাড়া অত্র এলাকার চেয়ারম্যান সহ স্থায়ী বাসিন্দারা দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেন এই নেতা। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।